মহালয়ার আগে বড় কর্মসূচি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। পশ্চিমবঙ্গে নতুন করে 10,000-এরও বেশি শাখা সূচনা করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মহালয়ার আগে 10 দিন ধরে এই নতুন শাখাগুলি হবে। 10 দিনে 10,000-এরও বেশি শাখা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একদম শুরুর ধাপ বলা যেতে পারে শাখা। প্রতিদিনই স্বয়ংসেবকরা বিভিন্ন জায়গাতে শাখায় মিলিত হন। দেশের যে বিভিন্ন রকমের বিষয় চলছে তার বৌদ্ধিক চর্চা, শারীরিক কসরত, এই সমস্ত কিছুই শাখাতে হয়ে থাকে। নতুন করে শাখা শুরু করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্র সহ প্রচার প্রমুখ এবং গবেষক ডক্টর জিষ্ণু বসু। জিষ্ণুদা, আপনাকে নিউজ 18 বাংলায় অনেক স্বাগত। নমস্কার। নতুন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শাখা তো বেড়েইছে, কিন্তু আবার নতুন করে শাখার কর্মসূচি নেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে নতুন নতুন শাখা খুলবে বা শাখার ব্যাপারটা কি, কেন? সারা দেশেই সংঘ তো 100 বছর পূর্ণ করলো, তার জন্য শাখাই আমাদেরকে আজকের এই অবস্থায় এনেছে। প্রতিদিন সামান্য কিছু কার্যক্রম, যেটা দেখে খুব একটা গ্ল্যামারাস মনে হয় না, কিন্তু মানুষ তৈরি হয়। মানুষ তৈরি হওয়ার যে সাধনা, সেটা শাখাতেই হয়, যার মধ্যে কোনো গ্ল্যামার নেই, কোনো নাম নেই, কোনো লোকের সঙ্গে কিছু প্রতিযোগিতা কিছু নেই। দিনের পর দিন কোনো, আমরা বলি, কোনো পুরস্কার তিরস্কার নেই, শুধু সংস্কার আছে। এই সংস্কারের জায়গাটাই শাখা। শাখার সঙ্গে অনেক সময় প্রচুর আলোচনার মধ্যে আসে যে শাখার সঙ্গে অনুশীলন সমিতির যে শুরুর দিকের যে ভাবধারা, তার একটা যোগাযোগ রয়েছে। এই বিষয়টা একটু যদি বলেন। ঘনিষ্ঠ যোগাযোগ আছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার কলকাতায় অনুশীলন সমিতির, পুলিন বিহারী দাসের অনুশীলন সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সেখান থেকেই তার বিপ্লবী জীবনের পাঠ। এখান থেকেই তিনি দেশের স্বদেশী আন্দোলনের সঙ্গে, বিপ্লবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে গঠনতন্ত্র, যে মাঠে এবং শারীরিক পরিশ্রম করা এবং যেভাবে একটা শাখা থেকে আরেকটা শাখায় পরিদর্শন করার, এই অনেকটা অংশই যদি পুলিন বিহারী দাসের জীবনী দেখেন এবং সেই সময়কার পুলিন বিহারী দাস এবং এখানে অনুশীলন সমিতির যারা কার্যকর্তা, তারা এই পদ্ধতিতেই দেশের জন্য যুব সমাজকে তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই পদ্ধতিটাই, অনুশীলন সমিতির সেই যে আকে বলে মোডাস অপারেন্ডি, সেই কার্য পদ্ধতি, সেটাকেই গ্রহণ করেছে। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন বা বিভিন্ন মাধ্যমে অনেক সময় শাখায় যে গণবেশ পড়া হয়, সেই গণবেশ নিয়ে একটা কালচারাল মার্কসিজম, যেটার কথা আপনি বারবার উল্লেখ করেন, সেখান থেকে বিভিন্ন রকমের আক্রমণ এসেছে। সেটা নিয়ে মজা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে দেশ জুড়ে, রাজ্য জুড়ে নতুন নতুন শাখার কর্মসূচি নেওয়া হচ্ছে, শাখা খুলছে এবং সাধারণ মানুষ, যুব সম্প্রদায় আকৃষ্ট হচ্ছে। কি বলবেন? কালচারাল মার্কসিজম কি আস্তে আস্তে একদম মানে বলা যেতে পারে যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং সংঘের যে ভাবধারা, রাষ্ট্রবাদের ভাবধারা, সেটা নতুন করে আবার প্রতিষ্ঠিত হচ্ছে? কালচারাল মার্কসিজম শক্তিশালী শক্তি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আপনি মার্কসিজমকে, অতি বামপন্থাকে, অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন, তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। যে বহুদিন ধরে একটা খবরের কাগজ আপনি পড়ছেন, আপনি মনে করছেন সেটা একটা খুব অত্যাধুনিক ভাবে, আধুনিক ভাবনাকে নিয়ে আপনার সামনে আসছে। একদিন বুঝলেন যে তাতে যা চালনা করছেন, তার সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় বিভাগ বা সংবাদ যাকে পরিচালন করছেন, সেটা আসলে কালচারাল মার্কসিজমের ম্যান্ডেট। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে, যে দেশকে না মানা, দেশের তথাকথিতভাবে যদি দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, এখানকার কালচারাল হেজিমনি, যেটা মানে আমরা যাকে ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। তাই একদিন বুঝতে পারবেন যে কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে, তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে।
আরও বিভিন্ন বিষয়ে LGBTQI, আমাদের সমাজকে ভাঙা, কোনো সমাজ থাকবে না, পরিবার থাকবে না, পিতা মাতার তাদের সম্মান থাকবে না, তারা থাকবেন না, এটাই কালচারাল মার্কসিজমের ভাবনা। কালচারাল মার্কসিজমের ক্ষেত্রে ওরা বলে যে ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড, ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড। সেই নিউ ওয়ার্ল্ডটা আমাদের যে পারিবারিক সংস্কার, আমাদের যে সভ্যতা, তার চিহ্ন থাকবে না। কালচারাল মার্কসিজমকে বোঝাটা কঠিন, বরঞ্চ সেটা অতি বামপন্থাই হোক বামপন্থাই হোক, সেগুলোকে বোঝা সহজ। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে, কিন্তু ভারতবর্ষ জিতবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না, ভারতবর্ষই জিতবে। ভারতবর্ষের এই যুগ যুগ ধরে ঋষি মুনি, স্বামী বিবেকানন্দের মতো, রবীন্দ্রনাথের মতো মানুষের সাধনা, সেই সাধনা ব্যর্থ হওয়ার নয়। একদমই যেরকম আমরা শুনছিলাম ডক্টর জিষ্ণু বসু যেটা বলছিলেন যে ভারতবর্ষ জিতবে, দেশ জিতবে, যেটা খুব জরুরি। সংঘের শাখা বৃদ্ধি হচ্ছে, সংঘের শাখা বৃদ্ধি হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে দুর্গাপুজোকে সামনে রেখে, মহালয়াকে সামনে রেখে। সেই খবর শুধুমাত্র নিউজ 18 বাংলায় আমরা ব্রেক করলাম। এই রকমই আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে শেখর দুবের রিপোর্ট, নিউজ 18 বাংলা।